তো এর আগের ভিডিওতে আমি তোমাদের যে ক্লাস 10-এর এবিটিএ যে টেস্ট পেপার আছে সেই টেস্ট পেপার থেকে তোমাদের যে অঙ্কের যে পরিমিতি যে চ্যাপ্টারের যে বড় প্রশ্নগুলো হয়ে থাকে সেগুলো আমি করেছিলাম, অর্থাৎ 14 নম্বরের অঙ্কটা আমি করিয়েছিলাম। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে করাবো সেই পরিমিতিরই চ্যাপ্টার, অর্থাৎ টেস্ট পেপারের তোমাদের যে 53 পেজের যে অঙ্কের চ্যাপ্টারটা আছে সেখান থেকে আমি তোমাদের পরিমিতি চ্যাপ্টারের 14 অঙ্কগুলোই করাবো। তো দেখো প্রথমে যে অঙ্কটা, অর্থাৎ 14 নম্বরে একের অঙ্কটা কি বলেছে দেখো। বলেছে একটি পাম্প ঘন্টায় 37,400 লিটার জল ভরতে পারে। একটা পাম্প আছে, ওই পাম্পটা 1 ঘন্টার মধ্যে 37.400 লিটার জল ভরতে পারে, ঠিক আছে। এবার বলছে যে 18 মিটার দীর্ঘ এবং 11 মিটার প্রস্থ বিশিষ্ট আয়তাকার জলাধারে 17 ডেসিমিটার উচ্চতা জল ভরার জন্য পাম্পটিকে কতক্ষণ চালাতে হবে। এবং একটা আয়তঘনাকার মানে একটা আয়তকার মানে পাতকুয়া বা চৌবাচ্চা রয়েছে, সেই চৌবাচ্চাটার লম্বা হচ্ছে তোমার, দৈর্ঘ্য হচ্ছে তোমার 18 মিটার, প্রস্থ হচ্ছে তোমার 11 মিটার, আর উচ্চতা হচ্ছে তোমার 17 ডেসিমিটার দিয়েছে, ঠিক আছে। তাহলে এই চৌবাচ্চাটা ভরতে পাম্পটির কতটুকু সময় লাগবে। তাহলে আগে আমি জিনিসটাকে বোঝানোর জন্য আগে এঁকে নিই, তাহলে ব্যাপারটা বুঝতে খুব সুবিধা হবে। তাহলে দেখো, ধরো এরকম একটা চৌবাচ্চা আছে, সাপোজ এরকম ধরো একটা চৌবাচ্চা আছে, ধরো এরকম একটা চৌবাচ্চা আছে, ঠিক আছে। ঠিক আছে, এই চৌবাচ্চাটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই দিয়ে দিয়েছে। দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, এই চৌবাচ্চাটার দৈর্ঘ্য দিয়েছে, দেখো কত দিয়েছে, দৈর্ঘ্য দিয়েছে 18 মিটার, দৈর্ঘ্য দিয়েছে 18 মিটার, ঠিক আছে। প্রস্থ দিয়েছে কত, প্রস্থ দিয়েছে হচ্ছে তোমার 11 মিটার, আর উচ্চতা দিয়েছে 17 ডেসিমিটার, ঠিক আছে, 17 ডেসিমিটার। এবার ব্যাপারটাকে বোঝো, ডেসিমিটার, ব্যাপারটাকে বোঝো। বলছে একটা পাম্প আছে, সেই পাম্পটা ঘন্টায় 37,400 লিটার জল ভরতে পারে, ঠিক আছে। এবার ওই পাম্পটি দিয়ে এই চৌবাচ্চাটিতে জল ভর্তি করতে হবে। তাহলে এই চৌবাচ্চাটিতে পুরো জল ভরতে কত সময় লাগবে এটা তোমাকে বের করতে বলেছে। তাহলে সবার প্রথমে আমার কাজটা কি হবে, প্রথমে আগে জেনে নেবো যে এই যে চৌবাচ্চাটা রয়েছে, এই চৌবাচ্চা বলেছে না পাতকুয়া বলেছে। একটি পাম্প ঘন্টায় এত লিটার জল ধরতে উচ্চতা জল ভরার জন্য পাম্পটিকে কতক্ষণ, একটা জলাধার রয়েছে, এই জলাধারটাতে কতটা পরিমাণ জল ধরে, অর্থাৎ এই যে জলাধারটা এর মধ্যে কতটা পরিমাণ জল ধরে সেটা সবার প্রথমে আমাকে আগে জেনে নিতে হবে। তাহলে যদি জানতে পারি, ধরো এই চৌবাচ্চাটায় সাপোজ কথা বললাম, এই চৌবাচ্চাটায় জল ধরে সাপোজ 4,000 লিটার, কথা বললাম 40,000 লিটার জল ধরে। এই যে চৌবাচ্চাটা, আমি যদি চৌবাচ্চাটায় কতটা পরিমাণ জল ধরে প্রথমে আমার কাজ হচ্ছে বের করে নিয়ে, সাপোজ বেরালো ধরো 40,000 লিটার, ঠিক আছে। তাহলে এই 40,000 লিটার ভর্তি করতে ওই যে পাম্পটা কতটা সময় লাগে। তার মানে দেখো ওই পাম্পটা বলেছি না যে 37,400 লিটার ভরতে ওই পাম্পটার কতটা সময় লেগেছে, 1 ঘন্টা। তাহলে ওই কি নিয়মে করবো যে 37,400 লিটার জল ভরতে লেগেছে 1 ঘন্টায়, এত লিটার জল ভরতে কত সময় লাগে, তাই তো। তাহলে উত্তর বেরিয়ে যাবে। তাহলে সবার প্রথমে আমার কাজ কি, সবার প্রথমে কাজ হচ্ছে আমাকে আগে এই চৌবাচ্চাটিতে কতটা পরিমাণ জল ধরে, অর্থাৎ এই চৌবাচ্চাটিতে কতটা পরিমাণ জল ধরে সেটা আগে বের করে নিতে হবে। তাহলে আমি বের করি, তাহলে আমি লিখি না জলধারে, বারবার চৌবাচ্চা বলছি, জলধারটির দৈর্ঘ্য। আচ্ছা তোমাদের একটু বলে নি, দেখো এখানে অঙ্কটাতে বলে দিয়েছে যদিও ডেসিমিটার, এককটা সবার একক সবসময় সমান কথা। যদি না বলে দিত, যদি মিটার বলে দিত, তোমাদেরকে কিন্তু এই পুরো অঙ্কটা অবশ্যই ডেসিমিটারে করবে। কারণ ডেসিমিটার করবে মানে কেন, যেহেতু চৌবাচ্চাতে কত লিটার জল ধরে তোমাকে বের করতে হবে, লিটার বের করতে গেলে অবশ্যই ডেসিমিটার লাগে। কারণ 1 ঘন ডেসিমিটার সমান 1 লিটার। তাহলে অঙ্ক যখনই লিটারের অঙ্ক দেবে তখনই অবশ্যই কিন্তু মানে এককটাকে ডেসিমিটারে নিয়ে যাবে, ঠিক আছে। তার কারণ 1 ঘন ডেসিমিটার সমান 1 লিটার, ঠিক আছে। তাহলে আমি জলাধারটির দৈর্ঘ্য কত, 18 মিটার, তাই তো, 18 মিটার। তাহলে একে আমি ডেসিমিটারে নিয়ে যাব, ডেসিমিটারে নিয়ে যেতে গেলে কি করতে হয়, মিটারের পর ডেসি 10 দিয়ে গুণ করতে হয়। তাহলে 10 দিয়ে যদি আমি এটাকে গুণ করি তাহলে দাঁড়াচ্ছে কত, 180 ডেসিমিটার। দেখো বেরিয়ে গেল ডেসিমিটার, ঠিক আছে। নেক্সট, তারপরে জলাধারটির প্রস্থ কত আছে, প্রস্থ আছে দেখো 11 মিটার, ঠিক আছে, প্রস্থ আছে 11 মিটার। তাহলে একেও আমাকে ডেসিমিটারে নিয়ে যেতে হবে। তাহলে 11কে ডেসিমিটারে নিয়ে যেতে বললাম, 10 দিয়ে গুণ, তাহলে দাঁড়াচ্ছে কত, 110 ডেসিমিটার, ঠিক আছে। আর উচ্চতা, জলাধারটির উচ্চতা
জলধারটির উচ্চতা বলে দিতে 17 ডেসিমিটার, এটা তো কিছুতে নিয়ে যেতে হবে না, এটা তো যেমন আছে তেমন থাকে, ডেসিমিটার। ঠিক আছে, বেরিয়ে গেল। ঠিক আছে, তাহলে আমি কি বললাম যে চৌবাচ্চাটিতে চৌবাচ্চাটিতে জল ভর্তি করতে পাম্পটির কত সময় লাগবে, এটা তোমার কাছে যেহেতু অঙ্কের মধ্যে চেয়েছে, তাহলে সবার প্রথম তোমার কাজ কি, চৌবাচ্চাটিতে, এই চৌবাচ্চা বলছি কেন বারবার করে, জলধারটিতে কতটা পরিমাণ জল ধরবে, অর্থাৎ এই যে জলধারটা, এটা একটা জলধার, এর মধ্যে কতটা পরিমাণ জল ধরবে সেটাকে আমাকে বের করে নিতে হবে। তার মানে কি বের করতে হবে, আয়তন বের করে নিতে হবে। তাহলে লিখি জলধারটির আয়তন, জলধারটির আয়তন। ঠিক আছে, তাহলে যেহেতু জলধারটি আয়তাকার, তাহলে ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, অর্থাৎ দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা এত ঘন ডেসিমিটার, ঘন ডেসিমিটার। গুণ করার দরকার নেই, এখানে রেখে দাও, কারণ ঐকিক নিয়ম যখন হবে তখনই কাটাকুটি করবে। ঠিক আছে, তাহলে চৌবাচ্চাটিতে কত পরিমাণ জল ধরে, চৌবাচ্চাটিতে জল ধরে কত পরিমাণ, এখানে আমি 4000 মনে মনে ধরেছিলাম, তাহলে চৌবাচ্চাটিতে জল কত ধরছে, জল ধরছে কিন্তু এই যে চৌবাচ্চাটিতে এই পরিমাণ কিন্তু জল ধরছে, ভালো করে দেখো, তাহলে চৌবাচ্চাটিতে জল ধরছে কত, 1 ঘন ডেসিমিটার, হ্যাঁ কি না। এবার বলেছে চৌবাচ্চাটি তাহলে ভর্তি করতে কতটা সময় লাগবে, তার মানে কি এত ঘন ডেসিমিটার জল ভরতে কতটা সময় লাগে, যেহেতু এটা ডেসিমিটারে আছে, আমরা তো বলি না আমরা যে কত ঘন ডেসিমিটার জল, আমরা কি করি জলকে সবসময় লিটারে পরিণত করি, লিটারে পরিণত করলে এটা কিভাবে করতে হবে দেখে নাও, 18,000 এত, এখানে লিখে দিতে হবে এত লিটার। কিভাবে লিটার আসলো, ব্র্যাকেটের মধ্যে লিখে দিতে হবে কি না 1 ঘন ডেসিমিটার, 1 ঘন ডেসিমিটার মিটার সমান সমান 1 লিটার। ঠিক আছে, তাহলে 1 ঘন ডেসিমিটার সমান সমান যদি 1 লিটার হয়, তাহলে পুরোটা 1 লিটারে লিখে দিলাম, আমি লিখে দিলাম এটা পুরোটা কত লিটারে। এবার দেখো তাহলে লিটারে বেরিয়ে গেল, তাহলে জলাধারটিতে কতটা পরিমাণ জল ধরে, এত লিটার জল ধরে, তাহলে এই এত লিটার জল ধরতে ওই পাম্পটির কতটা সময় লাগবে, তাহলে পাম্পটার স্পিড কত, পাম্পটার স্পিড হচ্ছে, সেই পাম্পটা 1 ঘন্টায় 37,400 লিটার জল ভরতে পারে, তাই তো, পাম্পটি 1 ঘন্টায় 37,400 লিটার জল ভরতে পারে। ঠিক আছে, তাহলে এই জলধারটি ভর্তি করতে তার কত সময় লাগে, তার মানে কি 37,400 লিটার জল ভরতে পাম্পটির কত সময় লাগে, 1 ঘন্টা, আর এত লিটার জল ভরতে পাম্পটির কত সময় লাগবে, ওই কি নিয়মে করে দেবে। তাহলে 37,400 আছে তো, 37,400, হ্যাঁ 37,400 লিটার, 400 লিটার জল ভরতে পাম্পটির জলধার ভরতে কি লেখা আছে, পাম্পটির সময় লাগে 1 ঘন্টা। তাহলে 1 লিটার জল ভরতে পাম্পটির সময় লাগে, ওই কি নিয়মে কম হবে, তাহলে ভাগ হবে 1 ডিভাইডেড বাই 37,400 ঘন্টা। তাহলে কতটা পরিমাণ জল ভরবে, কতটা পরিমাণ জল ভরতে সময় লাগবে, পাম্পটি কতটা পরিমাণ জল ভরতে হবে, পাম্প মানে এই জলধারে কত লিটার জল ধরে, এত লিটার জল, তাহলে এত লিটার জল ধরতে পাম্পটির কত সময় লাগবে, কতক্ষণ সময় লাগবে, তাহলে 180 গুণ মানে 110 গুণ 7, এত লিটার, সরি এটা 17 হবে, এত লিটার জল ভরতে পাম্পটির সময় লাগবে আরো বেশি, তাহলে গুণ হবে 37,400 ইন্টু 180 110 গুণ 17। এবার কাটাকুটি আমি করব, তাহলে সবার প্রথমে 0 0 কাটা, এই 0 কাটা, ঠিক আছে, 11 দিয়ে করি, 11 দিয়ে কাটলে এটা 3 11 33, 4 11 44, 17 দিয়ে যাবে, এটা 17 দুগুণে 34, 2 দিয়ে এটা 9 দুগুণে 18, তাহলে কতক্ষণ সময় লাগলো, এই কত ঘন্টা সময় লাগলো, 9 ঘন্টা সময় লাগলো। তাহলে কতক্ষণ সময় লাগলো দেখো, 9 ঘন্টা সময় লাগলো, একদম সহজ অঙ্ক। কি বলেছে যে একটা পাম্পের স্পিড হচ্ছে সেই 1 ঘন্টায় 37,400 লিটার জল ভরতে পারে, তাহলে
একটা জলধার দৈর্ঘ্য প্রস্থ দিয়েছে, এই জলধারটি ভর্তি করতে তার কত সময় লাগে। তাহলে সবার প্রথমে তোমার কাজ কি, জলধারটিতে কতটা পরিমাণ জল ধরে আগে জানো। তাহলে জলধারটিতে জল ধরে কত, এত ডেসিমিটার, বলেছি সবসময় মিটারকে লিটারের ক্ষেত্রে ডেসিমিটারে নিয়ে যেতে হবে। তাহলে জলধারটিতে কতটা পরিমাণ জল ধরে, এই যে এই এতটা পরিমাণ জল ধরে, আমি এটাকে গুণ করলাম না, এত লিটার জল ধরে, তার মানে এই জলধারে কত লিটার জল ধরে, এত লিটার। তার মানে বোঝা যাচ্ছে যে এই এত লিটার জল ভরতে পাম্পটির কত সময় লাগবে। তাহলে পাম্পটির কত সময় লাগবে, যেহেতু ওই 37,400 লিটার ভরতে তার কত সময় লাগছে, 37,400 লিটার ভরতে তার কত সময় লাগছে, 1 ঘন্টা। তাহলে 1 লিটার ভরতে কত সময় লাগবে, আর এত লিটার ভরতে তার কত সময় লাগবে, বেরিয়ে গেল, কত বেরোলো, 9 ঘন্টা। খুব সহজ অঙ্ক, একটু যদি ভালো করে বুঝে নাও, একে বুঝে নিতে পারলে পরিমিতি চ্যাপ্টার সব থেকে সহজ চ্যাপ্টার হয় আমার মতে বলে। পরিমিতি যদি তুমি আঁকাটা বুঝতে পারো না, অঙ্কের মধ্যে কিছুই নেই, পরিমিতি আর ত্রিকোণমিতি যদি আঁকাটা বুঝতে পারো। কি বললাম, বুঝতে পারো, তাহলে তুলে নাও। তো এরপরে তোমাদের যে 14 নম্বরের 2 এর অঙ্কটা আছে সেটা তোমাদেরকে করাবো। কি আছে দেখো, 4.2 ডেসিমিটার দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট কাঠের ঘনক থেকে সর্বাপেক্ষা বড় মাপের নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু কেটে নিতে কতটা কাঠ নষ্ট হবে, এটা তোমাকে বের করতে বলেছে। কি বলেছে দেখো, আঁকার মধ্যে আমি জিনিসটাকে বুঝি। ধরো একটা মানে একটা কি বলেছে এখানে, যে একটি দৈর্ঘ্যে ব্যয় বিশিষ্ট একটি নিরেট কাঠের ঘনক। ধরো এরকম একটা কাঠের ঘনক আছে, এরকম একটা আছে ঘনক আছে, ঠিক আছে, এরকম একটা কাঠের ঘনক রয়েছে, ঠিক আছে। এই ঘনকটা থেকে মানে এরকম ধরনের একটা কাঠ রয়েছে, কাঠের ধরো একটা টুকরো রয়েছে, ধরো ঘনক আকৃতির এরকম একটা কাঠের টুকরো রয়েছে, যার প্রতি ধারের দৈর্ঘ্য দিয়ে দেখো 4.2 ডেসিমিটার। প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য মানে এই যেগুলো দেখতে পাচ্ছ তো, এই যে এইগুলো প্রত্যেকটা হচ্ছে 4.2 ডেসিমিটার। ভালো করে শোনো, এগুলো প্রত্যেকটা হচ্ছে 4.2 ডেসিমিটার। ভালো করে ব্যাপারটাকে বোঝো। বলছে এই মানে কাঠের টুকরোটা থেকে আমি সব থেকে বড়, ধর একটা কাঠ আছে, কাঠ থেকে তো অনেক কিছু বের করি আমরা, এই কাঠ থেকে সব থেকে বড় মাপের আমি একটা কি বের করব, শঙ্কু কেটে নেবো, মানে শঙ্কু বের করব। এই কাঠ থেকে আমি কি বের করব, শঙ্কু বের করব। তাহলে দেখো এই কাঠ থেকে যদি শঙ্কু বের করি, আঁকাটাকে আমি আরেকবার আঁকছি, এবার একটা সাইড আঁকছি, তাহলে ব্যাপারটা বোঝাতে সুবিধা হবে। শঙ্কু বের করব, তাহলে শঙ্কু বের করা মানে শঙ্কুটা ঠিক এরকম টাইপের হবে। এটা তো নিচটা এরকম টাইপের, এই যে গোল টাইপের হচ্ছে, ধরো আমি এখানটা বোঝানোর জন্য করছি, এখানটা এটা করছি, জাস্ট এখানে বোঝানোর জন্য করছি, তাই তো এরকম টাইপের হচ্ছে, ঠিক আছে। এই জিনিসটা আবার এখানে আঁকলাম, ঠিক আছে, একটা সাইড দিয়ে বোঝানোর জন্য। তাহলে সব থেকে বড় মাপের আমি শঙ্কু কিভাবে কাটতে পারবো, এই পুরো বক্সটা থেকে এইরকমভাবে একটা মাপের আমি কেটে বেরিয়ে নিতে পারবো, ঠিক আছে। এবার অঙ্কটা তোমাকে বের করতে বলেছে, কি ভালো করে শোনো। এই অঙ্কটা না তোমাদের যে ঘনবস্তুর চ্যাপ্টারটা সেখানে আছে, কিন্তু সেখানে শুধুমাত্র কোথায় কি বলেছে বলবে, কি বলেছিল বলতো, যে এই ঘনকের কাঠটা থেকে শঙ্কু কেটে নেওয়ার পর ওই শঙ্কুটা কতটা পরিমাণ কেটে, মানে শঙ্কুটার আয়তন কত বের করতে হবে। এখানে তোমাকে কি বলেছে দেখো, এই অঙ্কটাতে শঙ্কুটার কেটে নেওয়ার পর কতটা অংশ বাদ চলে গেল, মানে কতটা অংশ কাঠ নষ্ট হয়েছে। তার মানে দেখো এই যে পুরো জিনিসটা থেকে আমি এই যে শঙ্কু টাইপের কেটেছি, মানে নষ্ট হয়েছে, দেখো এই যে এইগুলো নষ্ট হয়েছে না, এই যে এইসব জিনিস, এই কাঠগুলো সব নষ্ট হয়ে গেছে, কারণ এই কাঠগুলো তো কাজে লাগিনি, আমি তো মানে ঘনকটা থেকে শঙ্কু কেটেছি, মানে এই শঙ্কুটা কেটেছি, তার মানে এইগুলো সব নষ্ট, এই যে কালো যে অংশগুলো এগুলো কি সব নষ্ট হয়ে গেছে, সেইগুলো কতটা নষ্ট হয়েছে তোমাকে বের করতে বলেছে। তার মানে ভালো করে দেখো, আমাকে কি বের করতে লাগবে, প্রথমেই জানতে লাগবে কিভাবে বের করবো, দেখো একদম ইজি। প্রথমে জানতে লাগবো যে এই যে কাঠের টুকরোটা, এই যে ঘনকাকৃতি কাঠের টুকরোটা, এটা কতটা পরিমাণ ছিল, 1 নম্বর কাজ। অর্থাৎ এই যে ঘনকাকৃতি কাঠের যে টুকরোটা, এটা কতটা পরিমাণ ছিল, মানে এর আয়তন বের করতে হবে, 1 নম্বর কথা। 2 নম্বর কি, এই যে শঙ্কুটা বেরিয়েছে, ঠিক আছে, এই শঙ্কুটা কতটা পরিমাণ আছে বের করবো। সাপোজ ধরো কথা বলছি, এই কাঠটা ছিল ধরো 10, আমি করে মনে হচ্ছে 10 সেমি, শঙ্কু বেরিয়েছে ধরো 8 সেমি, মানে এই শঙ্কু কেটে বের করেছি কত, 8 সেমি, শঙ্কুটা কতটা পরিমাণ কেটে বের করেছি 8 সেমি। এবার তাহলে কতটা কাঠ নষ্ট হয়েছে ভালো করে লক্ষ্য করে দেখো, টোটাল তো 10 ছিল, সেখান থেকে আমি বের করতে পেরেছি কত, 8, তাহলে নষ্ট কতটা হয়েছে, 2 সেমি নষ্ট হয়ে গেছে না। বিয়োগ যদি করি আমি 10 থেকে 8 যদি বিয়োগ করি, আমার কত সেমি নষ্ট হয়ে গেছে, 2 সেমি, ঠিক আছে। তাহলে সেটা তোমাকে বের করতে হবে, কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখো, আমি সবার প্রথমে কি করবো, দেখো ঘনকের আয়তন, মানে ঘনক কতটা পরিমাণ আছে, মানে প্রথমে কাঠের যে মানে ঘনক আকৃতি যে কাঠটা সেটা কতটা পরিমাণ আছে, তাই তো, তাহলে বের করে নিচ্ছি। তারপরে আমি শঙ্কুটা বের করছি, তাহলে সবার প্রথমে আমরা বের করে নিই। তাহলে দেখো ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য, ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য কত, 4.2
কিসে আছে? ডেসিমিটারে আছে তো, হ্যাঁ ডেসিমিটার। ঠিক আছে, তাহলে ঘনকাকৃতি কাঠের পরিমাণ কত আছে? ঘনকাকৃতি ঘনক তো, হ্যাঁ, তাহলে ঘনকাকৃতি তেরি তাহলে ঘনকাকৃতি কাঠের পরিমাণ ঘনকাকৃতি কাঠের পরিমাণ কতটা? ঘনকাকৃতি কাঠের পরিমাণ সবসময় কি হয়? এই যে বাহুর কিউব হয়, মানে এ কিউব, বাহুর কিউব। ঠিক আছে, মানে 4.2 কিউব ফর্মুলা হয় এটা। ঠিক আছে, তাহলে কি হবে দেখো, এটাকে আমি যদি করি, আমি গুণ করব, মানে 4.2 গুণ করি কত হয় দেখি, আবার লিখছি কেন, গুণ করি 4.2 গুণ, আচ্ছা পয়েন্ট তুলি, পয়েন্ট এখান থেকে তুলে এটাকে 10 করি, 10 করে রাখি, তাহলে সুবিধা হবে। 4.2 গুণ 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 4 চারা 16, 4 দুগুণে 4 চারা 16, 4 8 8 16 6, 6 আর 7, 1, আবার 42। আচ্ছা পয়েন্ট দিয়েই করি, 10 তুলছি না, না থাক 10 তোলা থাক। আচ্ছা 4 দুগুণে 8, 4 6 দুগুণে 12 2, 4 দুগুণে 8, 6 দুগুণে 12 2, 7 দুগুণে 14 আর 1 15, 2 কে 2 আর 1 3, 4 চারা 16 6, 4 চারা 16 6, হাতে রইল 1, 4 6 24 আর 1 25, হাতে রইল 2, 4 7 28, 30 0, হাতে রইল 3, 4 1 4, 4 1 4, 4 আর 3 7, 8 6 আর 2 8, 5 আর 5 10, 3 আর 1 4, 7। তাহলে বেরালো কত দেখো, 74 0 8 8, আর নিচে কত হচ্ছে? আচ্ছা পয়েন্ট দিয়েই করি, পয়েন্ট দিয়েই করি। তাহলে পয়েন্ট হলে এখানে হচ্ছে তোমার, এখানে হবে 2টোর পর পয়েন্ট, আর এখানে হচ্ছে 3টের পর পয়েন্ট। পয়েন্ট দিয়েই করি, 10 নেওয়ার দরকার নেই, 10 তুলছি না। তাহলে দাঁড়ালো কত? এত ঘন ডেসিমিটার। ঠিক আছে, এত ঘন ডেসিমিটার, তার মানে কাঠটিতে কতটা পরিমাণ কাঠ আছে? 74.088 ঘন ডেসিমিটার। ঠিক আছে, এতটা পরিমাণ কাঠ আছে। এবার আমি বললাম যে এইটার থেকে আমি শঙ্কু বের করেছি, তাহলে এই শঙ্কুটার আয়তন জানবো, কিন্তু শঙ্কুর না ব্যাসার্ধ দেওয়া আছে না উচ্চতা দেওয়া আছে, তাহলে আমি কিভাবে বের করবো? ভালো করে ঠান্ডা মাথা ব্যাপার, সবই দেওয়া আছে, একটু বুঝে করতে হবে। দেখো এই ঘনকটা থেকে শঙ্কু করেছি, এই যে দেখো শঙ্কু করেছি। এবার ভালো করে দেখো শঙ্কুর উচ্চতা কি, তুমি নিজেই পেয়ে যাবে। দেখো শঙ্কুর উচ্চতা, এই ঘনকের, এইটা তো ঘনকের সব ধারগুলো, এটা তো ঘনকের ধার, এই যে এটা তো ঘনকের ধার নিশ্চয়ই, এই যে এটা ঘনকের ধার। তাহলে এই ধারগুলো কত করে ছিল? 4.2, এটাও 4.2, এটাও 4.2, এটাও 4.2। তাহলে ভালো করে দেখো এই শঙ্কুটার উচ্চতা কত? এই শঙ্কুটার উচ্চতা মানে তো এইটা, এটা মানে কত? 4.2 না? শঙ্কুটার উচ্চতা তাহলে কত? শঙ্কুর উচ্চতা আমি লিখছি এখানে, শঙ্কুর উচ্চতা 4.2 ডেসিমিটার হলো। এবার ভালো করে লক্ষ্য করে দেখো শঙ্কুর ব্যাসার্ধ আমি লিখছি, এবার ব্যাসার্ধ ভালো করে দেখো, ব্যাসার্ধ এক্ষুনি বেরিয়ে যাবে। ব্যাসার্ধ দেখো এই পুরোটা কত? এই পুরোটা মানে হচ্ছে শঙ্কুর কি, মানে এই শঙ্কুর ব্যাস, এই পুরোটা মানে ব্যাস, আর এই অর্ধেক, এই পুরোটা মানে ব্যাস, এই পুরোটা কত? এটা সরি, এটা মানে হচ্ছে কি ঘনকের একটা ধার, তাই তো? এই ধারটা কত? 4.2। এই ঘনকের ধারটা কত? 4.2। ঠিক আছে, এই ঘনকের ধারটা আবার শঙ্কুর কি, শঙ্কুর দেখো পুরো ব্যাস। ভালো করে দেখো, এটা একটা ঘনকের ধার, এই যে নিচটা এরকম টাইপের, এই যে ঘনকের এটা পুরো ধার, এখানে তুমি যদি ভাবো এটা তো পুরো ধার, এই যে এটা তো ঘনকের একটা ধার বোঝাচ্ছে। 4 কত? 4.2। আর এইটা কি ঘনক, এই শঙ্কুর কি ব্যাস, তাহলে এই অর্ধেকটা কি শঙ্কুর, এই অর্ধেকটা যদি আমি মুছে দিই তাহলে এই অর্ধেকটা কি শঙ্কুর ব্যাসার্ধ, তার মানে কি পুরোটা 4.2 হলে অর্ধেকটা কত হবে? 4.2 / 2। তাহলে করি
4.2 ডিভাইডেড বাই 2 ব্যাসার্ধ। তাহলে কত দাঁড়াচ্ছে এখানে কাটাকুটি করলে 2 দুগুণে 4 পয়েন্ট 2 একে 2, তাহলে 2.1 ডেসিমিটার। একদম ব্যাপারটাকে বুঝে নাও। শঙ্কুর তাহলে কিভাবে আমি ব্যাসার্ধ বের করলাম দেখো, আমি বলে দিই আরেকবার। শঙ্কুর এগুলো সব ধার, এই শঙ্কু বলি সরি, ঘনকের এগুলো তো সব ধার। এটা 4.2, এটা 4.2, এটা 4.2, এটা 4.2। তাহলে এইটা এখান থেকে এতটা শঙ্কুর কি উচ্চতা, তাহলে এই উচ্চতার আর এটা তো সমান, তার মানে উচ্চতা কত হচ্ছে 4.2। এবার ভালো করে দেখো ব্যাসার্ধ দেখো, আমি আবার বলছি। তাহলে এই যে এটাও কি মানে তোমার ঘনকের একটা ধার, এই ধারটা কত, এই ধারটা মানে হচ্ছে তোমার 4.2। আবার ভালো করে দেখো এটা কি শঙ্কুর একটা ব্যাস, এটা তো ঘনকের একটা ধার, কিন্তু শঙ্কুর এটা কি শঙ্কুর একটা ব্যাস। তাহলে ব্যাসার্ধ কত, এর অর্ধেক হবে। ব্যাসার্ধ কত, এটা যদি ব্যাস হয় তাহলে ব্যাসার্ধ কত 4.2 ডিভাইডেড বাই 2। তাই আমি দেখো বসিয়েছি, বেরিয়ে গেল। ব্যাস শঙ্কুর আয়তন বের করি। শঙ্কুর আয়তন অর্থাৎ শঙ্কু আকৃতি কাঠের টুকরোর আয়তন কত, ফর্মুলা কি 1/3 পাই আর স্কোয়ার এইচ, মানে 1/3 গুণ 22/7 গুণ আর মানে কত 2.1 গুণ 2.1 গুণ কত জানো এইচ কত 4.2। ঠিক আছে, কাটা পয়েন্ট তুলি 10, পয়েন্ট তুলি 10, পয়েন্ট তুলি 10, 7 দিয়ে কাটাকুটি করি, 3 7 21। আর কিছু কাটাকুটি করো না, তাহলে পয়েন্ট নিতে সুবিধা হবে। তাহলে আমি কি পড়ে গেলে দেখো, আচ্ছা 3 দিয়ে তো কাটাকুটি আছে, সরি 3 কেটে দিলাম, সরি 3 কেটে আছে। এবার আর কাটাকুটি করবো না, ঠিক আছে। এবার গুণ করি প্রত্যেকটা, তাহলে মানে ভাগ করতে সুবিধা হবে। 22 গুণ 21, 21 দুগুণে 2 একে 2, 2 একে 2, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, তাহলে কত হচ্ছে 4 দিয়ে 6 462। ঠিক আছে, এরপর কি আছে 42 পড়ে আছে, তাহলে 42 দিয়ে গুণ করি। 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 4 দুগুণে 8 আর 1 9, আবার 4 দুগুণে 8, 4 6 24, 4 4 4 16, 17 18। তাহলে দাঁড়াচ্ছে কত দেখো 4 8 আর দিয়ে 10 0, 9 4 13 আর 1 14, 4 18 হলো 1, 8 আর 1 9 19। ঠিক আছে, আর কটা শূন্য আছে 1 2 3, তার মানে 1 2 3 পয়েন্টটা এখানে বসে যাচ্ছে। 3টে শূন্য মানে কি দেখেন এখানে, আচ্ছা এখানে করি, উপরে কত পড়ে রইল 404, নিচে পড়ে রইল কত দেখো 1 0 0 0, মানে যদি ভাগ করো তাহলে 1 2 3টের পর পয়েন্ট চলে আসে, 1 2 3টের পর পয়েন্ট চলে আসে, তার মানে 19.404। এত ঘন ডেসিমিটার, ব্যাপারটাকে বোঝো, এত ঘন ডেসিমিটার। ঠিক আছে, তার মানে কি বোঝাতে চাইছে যে কাঠটা কতটা ছিল, এই যে এত ঘন ডেসিমিটার কাঠ ছিল। সেখান থেকে শঙ্কু আকৃতির কাঠ কেটেছে কতটুকু, কেটে কত মানে শঙ্কুটার পরিমাণ কত, মানে কতটুকু কাঠ কেটে নিয়েছে, সে কতটুকু কাঠ কেটে নিয়েছে হচ্ছে এই যে 19.404 ঘন ডেসিমিটার। এতটা কাঠ কেটে নিয়েছে, তাহলে নষ্ট কি হয়েছে, বাকিটা পুরোটাই নষ্ট, এগুলো নষ্ট। তার মানে এই পুরোটা থেকে এই শঙ্কু আকৃতির জিনিসটাকে বাদ দিলেই বাকিটা পেয়ে যাবো, মানে বাকি কাঠ কতটা নষ্ট হয়েছে পেয়ে যাবো। তাহলে লিখি কাঠ নষ্ট হয়েছে, কাঠ নষ্ট হয়েছে, কাঠ কাঠ নষ্ট হয়েছে, নষ্ট হয়েছে। কি করব, পুরো কাঠটা কতটা ছিল, এই যে পুরো কাঠটা কতটা ছিল, এই যে 74.088, সেখান থেকে বাদ দেবো কতটা পরিমাণ কাঠ কেটে নিয়েছি আমি, এই যে শঙ্কু আকৃতির কাঠ কেটে নিয়েছি, এই যে 19.404, এতটা কাঠ কেটে নিয়েছি। তাহলে কতটা কাঠ পড়ে আছে এখন দেখি, আমি এখানটা বিয়োগ করছি, এটা মুছে দিলাম। এক 9.404, 4 কত দিলে 8 হয়, 4 8 নেমে গেল, 4 কত দিলে 10 হয়, 6 দিলে হাতে রইল 1, 9 রাখে 10, 4 হাতে রইল 1 2 5, 54, এখানটায় করি 54.684 ঘন ডেসিমিটার। এত ডেসিমিটার কাঠ এখন আমরা, এত ঘন ডেসিমিটার কাঠ নষ্ট হয়েছে। একদম সহজ। প্রথমে কি করবে, এই কাঠটা ছিল, তখন এই কাঠটা কতটা পরিমাণ আছে তুমি বের করে নেবে। দ্বিতীয় হচ্ছে এই শঙ্কুটা ছিল, মানে শঙ্কু কেটেছে, তাহলে শঙ্কুর আয়তন বের করে নেবে। বের করে নিয়ে এই টোটালটা থেকে এই শঙ্কুটা বাদ দিলেই
টোটালটা থেকে শঙ্কুটা বাদ দিলে বাকি কাঠ নষ্ট হয়ে গেছে, কারণ বাকি কাঠটা লাগেনি, শঙ্কু আকৃতি কাঠ কেটে নিয়েছে, এই এতটুকু কাঠ কেটে নিয়েছে, তাহলে বাকিটা পুরাই নষ্ট, তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে যেটা আছে সেটা নষ্ট হচ্ছে একদম। আর শঙ্কুর আকৃতি বের করা তোমাদের কীভাবে দেখিয়ে দিলাম, ঠিক আছে, মানে কীভাবে তোমরা বের করো সেটা তোমাদের তো দেখিয়ে দিলাম। তো চলো তুলে নাও। তো এরপরে তোমাদের যেটা করাবো সেটা হলো তোমাদের দেখো 3 অঙ্কটা, ঠিক আছে। একটি ফাঁপা লম্বাবৃত্তাকার চোঙাকৃতি লোহার নলের বহিঃব্যাসের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার এবং অন্তঃব্যাসের দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। নলটির সমগ্রতলের ক্ষেত্রফল 1188 বর্গ সেমি হলে নলটির দৈর্ঘ্য কত তোমাকে বের করতে বলেছে, ঠিক আছে। তাহলে আমি একটু আঁকি, তাহলে ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। তো দেখ এরকম একটা চোঙ আছে, ঠিক আছে, কিন্তু চোঙটা ফাঁপা। ফাঁপা মানে কি, ধরো এই চোঙটা না এরকম টাইপের আছে, চোঙটা 2 মুখ ফাঁপা, দুটো মুখই ফাঁপা, এই যে ফাঁপা অংশ ভেতর, এটা কিন্তু পুরো ফাঁপা ভেতরের অংশটা, ঠিক আছে। এই হলো চোঙটার মোটাটা, ঠিক আছে। এবার অঙ্কের মধ্যে কি বলেছে ভালো করে দেখো। তাহলে বলেছে 2 মুখ ফাঁকা আছে চোঙটা, ঠিক আছে। এবার বলেছে যার তোমার কি বহি ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। বহি ব্যাসার্ধের দৈর্ঘ্য বলতে এখানে কি বোঝাচ্ছে আমি এখানটা দেখাচ্ছি। বহি ব্যাসার্ধ মানে এইখান থেকে এই যে এতটুকু, ঠিক আছে, এখান থেকে এতটুকু হচ্ছে বহি ব্যাসার্ধ, যেটা হচ্ছে ধরলাম আমি R1, সেটার মান কত 5 সেমি, ঠিক আছে। আর এইখান থেকে এতটুকু মানে এই যে এইটা এই ভেতরের অংশটুকু, এটা হচ্ছে ভিতরের ব্যাসার্ধ, আর এটা কত, এটা হচ্ছে R2 ধরে নিলাম আমি, যেটা কত ধরছি আমি 2 সেমি, সরি 4 সেমি, এটা 5 সেমি, এটা 4 সেমি, ঠিক আছে। এবার অঙ্কের মধ্যে কি বলেছে দেখো, বলেছে যে নলটির সমগ্র তলের ক্ষেত্রফল 1188 বর্গ সেমি। তার মানে তোমাকে কি উত্তর দিয়ে দিয়েছে, বলে দিয়েছে যে এই ফাঁপা চোঙটার 2 মুখ খোলা একটি ফাঁপা লম্বাবৃত্তাকার চোঙের, মানে 2 মুখ মানে ফাঁপা লম্বাবৃত্তাকার চোঙের তোমার সমগ্র তলের ক্ষেত্রফল কি দিয়ে দিয়েছে 1188 বর্গমিটার। তাহলে তোমাকে কি বের করতে হবে, তোমাকে যে তোরা যে আমি সবসময় বলেছি যেটা ওরা উত্তর দেবে তুমি আগে তোমার অনুযায়ী সেই উত্তরটা বের করবে, মানে তোমাকেও সমগ্রতলের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে এই ক্ষেত্রে সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি, অর্থাৎ 2 মুখ খোলা ফাঁপা লম্বাবৃত্তাকার চোঙের সমগ্রতলে একটা ফর্মুলা রয়েছে, সেই ফর্মুলা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। কি ফর্মুলাটা, আমি একটু ফর্মুলাটা বলে দিই তোমাদেরকে। ফর্মুলাটা ছিল না 2 পাই ব্র্যাকেটের ভেতরে R1 প্লাস R2 প্লাস 2 পাই ব্র্যাকেটের ভেতরে, সরি এখানে H হবে, H প্লাস R1 স্কোয়ার মাইনাস R2 স্কোয়ার। এইটা হচ্ছে 2 মুখ খোলা চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল। এটা তোমাদের ফর্মুলাটা কিন্তু মনে রাখতে হবে, এই ফর্মুলাটাই তোমাকে করতে হবে, ঠিক আছে। তাহলে ওরা অঙ্কের মধ্যে কি দিয়েছে দেখো, সমগ্রতলের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে, ওরা অঙ্কের মধ্যে কি দিয়ে দিয়েছে সমগ্রতলের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে। তাহলে তুমি তোমার অনুযায়ী বের করো। তাহলে কি কি আছে সেটা আমি লিখে নিই, যে চোঙের অন্তঃব্যাস, চোঙের এটা কিন্তু চোঙের বহিঃব্যাস, বহিঃব্যাস বহির্ব্যাস, চোঙের বহির্ব্যাস, তো বহির্ব্যাস কত দেওয়া আছে তাই তো দেখে নিই, বহির্ব্যাসার্ধ, তার ব্যাস করছে বহির্ব্যাসার্ধ 5 সেমি, আর অন্তঃব্যাসার্ধ কত আছে একবার দেখে নিই, অন্তঃব্যাসার্ধ 4 সেমি, অন্তঃব্যাসার্ধ 4 সেমি, ঠিক আছে। তাহলে আমি কি বলেছি, অঙ্কের যখনই কোনো অঙ্কের উত্তর দিয়ে দেবে, ধরো কোনো ব্যাসার্ধ দিল না বা উচ্চতা দিল না বা তির্যক উচ্চতা যদি থেকে থাকে সেগুলো যদি কোনো কিছু না দেয়, অঙ্কের মধ্যে দেখবে কি দিয়েছে, অঙ্কের মধ্যে একটা উত্তর দিয়ে দিয়েছে, কি বলে দিয়েছে অঙ্কের মধ্যে বলে দিয়েছে সমগ্রতলের ক্ষেত্রফল। অঙ্কের মধ্যে কি দিয়ে দিয়েছে সমগ্রতলের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে,
তাই তো, মানে বলে দিয়েছে সমগ্রতলের ক্ষেত্রফল এত। তাহলে তোমার কাজ কি, যেই জিনিসটা সমগ্রতলের ক্ষেত্রফল দিচ্ছে তুমি তোমার অনুযায়ী আগে সমগ্রতলের ক্ষেত্রফল বের করো। তাহলে আমি আগে আমার অনুযায়ী সমগ্রতলের ক্ষেত্রফল বের করি না। দুই মুখ খোলা, এটা অ্যাকচুয়ালি কিন্তু ফাঁপা, ফাঁপা লিখলেও হবে, ফাঁপা চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল। ফাঁপা 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 চোঙের তো কই গেল, হ্যাঁ, ফাঁপা চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল আমি আমার অনুযায়ী আগে যতদূর করা যায় সেটা আগে বের করি। ফর্মুলা উপরে লেখা আছে, আমি এখানে বসাচ্ছি। 2 গুণ 22/7 ব্যাকেটের ভেতরে R1 কত, R1 হচ্ছে মানে R1 বলছিলাম বই ব্যাসার্ধ, এই যে ধরে নিয়েছিলাম দেখিয়েছিলাম 5 প্লাস R2 হচ্ছে 4, H কত, অঙ্কের মধ্যে H দেয়া নেই, বসিয়ে দাও, প্লাস R1 কত, R1 হচ্ছে 5 স্কোয়ার, R2 হচ্ছে 4 স্কোয়ার। যতদূর করা যাচ্ছে তুমি করবে, ঠিক আছে। ওহো, এখানে আর একটা আছে তো 2 পাই, 2 গুণ 22/7 গুণ 5 স্কোয়ার বিয়োগ 4 স্কোয়ার। তাহলে বসাই এখানে। এবার ভালো করে দেখো, এইটা থেকে না এই জিনিসটা কমন যাচ্ছে, কমন নিয়ে নাও আগে। 2 গুণ 22/7 কমন নিয়ে নাও, ঠিক আছে। পড়ে কি থাকে, পড়ে থাকে আমি ডাইরেক্ট করছি, এটা 5 আর 4 9, 9H প্লাস এদিকে এটা তো কমন নিয়ে নিচ্ছ, তাহলে পড়ে থাকে এটা 5 স্কোয়ার প্লাস, এটার সূত্র পড়ে কি, A প্লাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে, আর A মাইনাস বি, এটা তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সেটা সূত্র ফেললাম। এই যে এটা কিন্তু আমি কমন নিয়ে নিয়েছি, এই যে এখান থেকে এই দুটো কমন নিয়ে নিয়েছি, এখানে চলে এসছে। তাহলে এখানে পড়ে রইলো, ডাইরেক্ট করছি 4 আর 5 9H পড়ে রইলো, 9 আর H প্লাস এখানে এটা কমন নিয়ে নিয়েছি, পড়ে থাকলে কত, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডাইরেক্ট ফর্মুলা ফেলেছি, ঠিক আছে। তাহলে 2 গুণ 22/7 গুণ ব্র্যাকেট দিয়ে এটা 9H প্লাস এটা কত হচ্ছে 4 আর 5 9, এটা বিয়োগ করলে 1, তাহলে 9 হয়। তাহলে এত দূর পর্যন্ত করা যাচ্ছে, আমি দিচ্ছি না, ফার্স্ট ব্র্যাকেটই দেখে দিচ্ছি, এত দূর পর্যন্ত করা যাচ্ছে। এই যে 9, ব্যাস আর তো হচ্ছে না, ব্যাস আমি আর ব্র্যাকেট দিলাম না। এই যে 9H আর প্লাস এই যে প্লাস, ও ব্র্যাকেটটাই দিই, প্লাস 4 আর 5 9, 9 সাথে 1 গুণ করলে 9, এই অবধি করা যাচ্ছে। এত বর্গ সেমি লিখে দিলাম আমি, বর্গ সেমি, ঠিক আছে। ব্যাপারটা ভালো করে কিন্তু বোঝো, গুলানোর কিচ্ছু নেই, গুলানোর অঙ্কের মধ্যে কিচ্ছু নেই। তোমরা যদি মনে করো এখানে আরেকটা লাইন করে নিতে পারো, কমন নিয়ে ব্যাপারটাকে করে নিতে পারো, আমি নিচ্ছি না, আমি ডাইরেক্ট করে নিলাম, ঠিক আছে। তো এবার হয়ে গেল, তাহলে আমার অনুযায়ী সমগ্রতলের ক্ষেত্রফল কোনটা বেরালো, এইটা বেরালো। ওরা অঙ্কের উত্তর দিয়ে দিয়েছে, কত দিয়েছে দেখো, সমগ্রতলের ক্ষেত্রফল 1188। তার মানে কি আমার উত্তর আমার অনুযায়ী বেরালো বর্গ সেমি, মানে সমগ্রতলের ক্ষেত্রফল এটা, ওদের অনুযায়ী কোনটা আছে সমগ্রতলের ক্ষেত্রফল এটা, তাহলে কি দুটোই সমান। তাহলে শর্তানুসারে লিখে দিতে পারি আমি, শর্তানুসারে আমার অনুযায়ী উত্তর বেরালো 2 গুণ 22/7 গুণ 9H প্লাস 9, ওদের অনুযায়ী বেরালো 1188। তাহলে আমি এইটাকে ওদিক নিয়ে চলে যাবো, এদিকে পড়ে হলো 9H প্লাস 9, এদিকে চলে গেলে 1188 গুণ, ওটা চলে গেলে পাল্টে যাবে 1 2 7 22, কাটাকুটি করি 11 দিয়ে, 11 দুগুণে 22, 11 দিয়ে কাটলে 11 কে 11, দুটো সংখ্যা একসাথে নিলে একটা 0, 8 11 88, ফের 2 দিয়ে কাটি 54 হলো, সরি 54, 3 থেকে 5 দুগুণে 10, 4 দুগুণে, ফের 2 দিয়ে কাটি 27 দুগুণে 54, তাহলে দাঁড়াচ্ছে কত 9H প্লাস 9, এটাকে গুণ করলে হবে 7 7 49 9, 7 দুগুণে 14, 15 16 17 18, 189, ঠিক আছে। তাহলে এবার কি কাজ, আমি Hটাকে বাঁ দিকে রাখি আর 9টাকে ওদিক নিয়ে চলে যাই, 9H এটা ওদিক চলে গেলে বিয়োগ হয়ে যাবে, সাইন চেঞ্জ হয়ে যাবে, বিয়োগ 9, ঠিক আছে। আমি এইখানটায় করছি, হ্যাঁ, এবার এটা এখানটায় করছি, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, এখানে পড়ে গেলো তাহলে 9H আর এদিকে কত পড়ে রইল, 9H সমান সমান বিয়োগ করলে কত দাঁড়ায় 180, Hটাকে বাঁ দিকে রাখি, 180 ডিভাইড বাই 9, 9 দিয়ে কাটা করলে 9 দুগুণে 18, 20,
তাহলে এইচ ইকুয়াল টু কত বেরালো 20। এটাই তো চেয়েছে, উচ্চতাই তো চেয়েছে অঙ্কের মধ্যে। কি চেয়েছে? নলটির দৈর্ঘ্য কত, ব্যাস নলটির দৈর্ঘ্য, নলটির দৈর্ঘ্য 20 সেমি। একদম ইজি সে কিন্তু অঙ্কটা তোমরা করতে পারবে। জাস্ট এই ফর্মুলাটা তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। এই ফর্মুলাটা কিন্তু তোমাদেরকে, এই যে এই ফর্মুলাটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। এই যে মানে তোমার দুই মুখ খোলা ফাঁপা চোঙের সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলাটা, এইটা তোমাদেরকে অবশ্যই কিন্তু তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, এটা মনে না রাখলে অসুবিধা হয়, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, তো যাই হোক, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। 3টে অঙ্ক তোমাদের করলাম। 3টে অঙ্কের মধ্যে যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো। তো যাই হোক, মোটামুটি আজকের পরিমিতি যে তোমাদের যে 53 পেজের যে মানে অঙ্কের যে পরিমিতির চ্যাপ্টার 3টে অঙ্ক, সেটা কিন্তু আমি করে দিলাম। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।